নীরমহলের অপূর্ব রাজকীয় সৌন্দর্যে মোহিত হয়ে আমরা এবার চললাম দুপুরের খাবারের খোঁজে। আমাদের গন্তব্য ১৬ আনা বাঙালি হোটেল। এই হোটেলের খোঁজ আমাদের দিয়েছিলেন নৌকার মাঝি ভাই। তার কথায় কম খরচে দারুণ খাওয়া দাওয়া। হোটেলে ঢুকে প্রথমে যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো ঘরোয়া পরিবেশ। কোনো সাজসজ্জার বাহুল্য নেই, কিন্তু একটা আন্তরিকতার চোখে পড়ে। আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় বিকেল ৩টে বেজে গিয়েছিল, তাই অনেক খাবারই শেষ হয়ে গিয়েছিল। তবুও আমরা যা পেয়েছি তাতেই অভিভূত। এই হোটেলে গিয়েই প্রথমবারের মতো আমরা আস্বাদন করলাম ত্রিপুরার স্থানীয় খাবার। মেনুতে ছিল নানা রকম ভর্তা, এক একটা যেন জিভে জল আনার মতো। আর সঙ্গে ছিল ঝালঝাল পাঁঠার মাংসের ঝোল, যার স্বাদ এখনো জিভে লেগে রয়েছে। তবে একটা আফসোস ছিল, একটু দেরিতে পৌঁছানোর কারণে যে পদটা আমাদের ভালো লেগেছিল সেটা দ্বিতীয়বার আর চাইতে পারিনি। তাই আপনাদের একটা টিপস দেই, যদি নীরমহল দর্শনের পর ১৬ আনা বাঙালি হোটেলে খেতে চান তবে দুপুর ২টোর মধ্যেই পৌঁছে যান। খাবারের স্বাদ, পরিবেশন আর আন্তরিকতা সব মিলিয়ে অভিজ্ঞতা ছিল দারুণ। নীরমহলের স্মৃতির সঙ্গে এই বাঙালি হোটেলের বাঙালিয়ানা ভোজের স্বাদও আমাদের ভ্রমণকে যেন ১৬ আনায় পূর্ণ করে দিয়েছিল। লাঞ্চ শেষে আমরা রওনা দিলাম দক্ষিণ ত্রিপুরার সদর শহর উদয়পুরের দিকে। উদয়পুরের প্রতিষ্ঠা নিয়ে এক কাহিনী প্রচলিত আছে। রাজমালা অনুসারে চন্দ্রবংশীয় রাজপুত্র দ্রুজ নিজ পিতা কর্তৃক ত্যায্য হয়ে কপিলমুনির শরণাপন্ন হলেন। কপিলমুনি দ্রুজকে নতুন রাজ্য প্রতিষ্ঠার নির্দেশ দিলে ত্রিবেক নামক নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে আসামের কাছাড় ও বাংলাদেশের সিলেটের কিছু অঞ্চল নিয়ে অবস্থিত ছিল। কপিলমুনি ত্রিপুরার প্রথম রাজগুরু। সময়ের সাথে সাথে রাজ্য ক্রমশ দক্ষিণে সরে আসে, সাথে রাজধানীও চলে আসে তৎকালীন রাঙামাটি তথা বর্তমানের উদয়পুরে। নীরমহল থেকে উদয়পুরের দূরত্ব ২৬ কিলোমিটার। রাজস্থানের উদয়পুরের মতো ত্রিপুরার উদয়পুরকে লেক সিটিও বলা যায় নির্দ্বিধায়, কারণ বেশ কয়েকটি সুদৃশ্য জলাশয় সৌন্দর্য বাড়িয়েছে উদয়পুরের। আবার মন্দির নগরীও বলা যেতে পারে উদয়পুরকে। ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, গুণবতী মন্দির রাজি, বিষ্ণু মন্দির, মহাদেব মন্দির, দুর্গা মন্দির ও জগন্নাথ মন্দিরের মতো প্রাচীন ও বিখ্যাত মন্দিরগুলোর অবস্থান এখানে। সময় কম থাকায় আমরা প্রথমে চতুর্দশ দেবতা মন্দির, গুণবতী মন্দির ও ভুবনেশ্বর মন্দিরে যাওয়ার প্ল্যান করি। জগন্নাথ দিঘির পাশ দিয়ে আমরা এক প্রাচীন মন্দিরের দ্বারে এসে উপস্থিত হই। মন্দিরে প্রবেশের জন্য আমরা মুখ্য তরুণদ্বার পেরিয়ে সামনে দেখতে পেলাম একটি বড় ঘর, যা সম্ভবত ভোগ মণ্ডপ। ডান দিকে রয়েছে মহাদেব বাবার মন্দির। দেখে মনে হলো এটি সদ্য নির্মিত বা সংস্কার করা হয়েছে। তবে প্রকৃত কৌতূহল জাগালো ভোগ মণ্ডপের পিছনে দাঁড়িয়ে থাকা দুটি পাশাপাশি প্রাচীন মন্দির। মন্দিরের গঠনশৈলী সাধারণ হলেও তাতে রয়েছে এক অনন্যতা। আমার মনে পড়ে গেল যে কোনো স্থানের ঘরবাড়ি কেমন হবে সেটা ঠিক করে দেয় সেখানকার ভৌগোলিক পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক অবস্থা। ত্রিপুরা, মেঘালয়, আসাম এসব অঞ্চলে বৃষ্টি হয় প্রচুর, আর অরণ্যে জন্মায় ছন, বাঁশ, বেত ও কাঠের অফুরন্ত ভাণ্ডার। এখানকার মানুষ সেই বনজ সম্পদ দিয়েই বানায় তাদের ঘরবাড়ি। প্রচুর বৃষ্টিপাতের জন্য এখানকার ঘরগুলোর ছাদ সমতল না হয়ে তির্যক বা ঢালু হয়, যাতে বৃষ্টির জল সহজেই গড়িয়ে পড়ে। এই ছাদের গঠন ভিত্তি হয় ঘরের চার কোণে পোতা ৪টি খুঁটি, যাদের স্থানীয় ভাষায় বলা হয় পালা। এই পালার মাথায় ২ জোড়া বাঁশ পারস্পরিক সমান্তরালভাবে বেত দিয়ে বাঁধা থাকে, যেগুলিকে বলা হয় পাইর। পাইরির ওপর বাঁধা হয় ছনের চালা। দেওয়ালগুলো তৈরি হয় বাঁশ বেতের বেড়া দিয়ে। এই নির্মাণশৈলীকে বলা হয় চারচালা ঘর। মন্দিরটিতেও এই চারচালার আদল দেখা যায়, তবে বাঁশ বা কাঠের বদলে এখানে ব্যবহৃত হয়েছে ১.৫ থেকে ২ ইঞ্চি পুরু ইট। পালার মাথায় বসানো হয়েছে উল্টানো ইটের কলসি।
4টি চালার সংযোগস্থলে রয়েছে দুটি বলয়ের উপর বসানো স্তূপাকৃতি গম্বুজ, যাকে স্থানীয় ভাষায় বলা হয় আমলক। তারও উপরে রয়েছে কমলালেবু আকৃতির অলঙ্করণ। এই স্তূপ শীর্ষ অলঙ্করণই ত্রিপুরার চারচালা মন্দির নির্মাণশৈলীর অন্যতম নিজস্ব বৈশিষ্ট্য। ভারতের অন্য কোথাও এমন গঠনশৈলী দেখা যায় না। এই ত্রিপুরীয় গঠনশৈলীতে হিন্দু, বৌদ্ধ ও মুসলিম স্থাপত্যশৈলীর এক অপূর্ব সংমিশ্রণ পরিলক্ষিত হয়। তবে সবথেকে বিস্ময় জায়গায় গর্ভগৃহ। সেখানে কোনো বিগ্রহ নেই। একটা নিঃশব্দ শূন্যতা যেন স্থির হয়ে আছে যুগ যুগ ধরে। আমরা জিজ্ঞাসা করলাম স্থানীয়দের, এই শূন্যতা কেন? তাদের কাছ থেকে জানা গেল এই মন্দির একসময় চতুর্দশ দেবতার অধিষ্ঠান ছিল, কিন্তু ইতিহাসের গতিপথে কোনো এক সময় সেই মূর্তিগুলো অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এখন শুধুই কাঠামো, স্মৃতি আর ইতিহাস। স্থানীয়রা জানালো এই শূন্য দেউলের পেছনে রয়েছে এক ঐতিহাসিক কাহিনী। রাজমালা মতে অনেক কাল আগে দ্রুজবংশ রাজা ত্রিপুর ছিলেন এক অত্যন্ত নৃশংস ও প্রজা নিগ্রহকারী শাসক। তার অত্যাচারে যখন গোটা রাজ্য ত্রস্ত, তখন রক্ষাকর্তা হিসেবে এগিয়ে আসেন স্বয়ং মহারানী হীরাবতী। প্রজাদের সঙ্গে নিয়ে তিনি দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন। রানীমার ভক্তি ও প্রার্থনায় তুষ্ট হয়ে মহাদেব স্বয়ং আবির্ভূত হন এবং তার ত্রিশূল দ্বারা অত্যাচারী রাজা ত্রিপুরকে বধ করেন। এই ঘটনাক্রমের পরেই রাজ্যের নাম হয় ত্রিপুরা। রাজা নিহত হলেও রানীমা তখন নিঃসন্তান। বংশরক্ষার আশায় তিনি মহাদেবের তপস্যা করেন। মহাদেব তুষ্ট হয়ে তার অংশ রানীমার গর্ভে স্থাপন করেন। সময়ের পরিক্রমায় রানীমা জন্ম দেন এক পুত্র সন্তানের। তার নাম রাখা হয় ত্রিলোচন। কথিত আছে ভূমিষ্ঠ হবার পর তার ললাটে একটি তৃতীয় নয়ন দেখা গিয়েছিল। একদিন রানীমা স্নানের উদ্দেশ্যে গোমতী নদীর তীরে গিয়েছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করেন একটি বড় গাছের ওপর 14 জন মানুষ ভয়ে কাঁপছেন, আর তার নিচে একটি বিশাল রোশনমত্ত ষাঁড় গাছটিকে আঘাত করছে বারবার। রানীমা নিজের পরনের পাঁচরা, যেটি ত্রিপুরা জনজাতির ঐতিহ্যবাহী পরিধান, সেটি খুলে পেছন দিক থেকে ষাঁড়ের মুখ বেঁধে দেন। ষাঁড় তখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পালিয়ে যায়। এরপর গাছ থেকে একে একে নেমে আসেন সেই 14 জন এবং প্রকাশ করেন তাদের প্রকৃত পরিচয়। তারা চতুর্দশ দেবতা। রানীমার প্রজাভক্তি ও সাহসিকতার পরীক্ষার জন্য এক প্রকার মায়াজাল সৃষ্টি করেছিলেন। রানীমা তাদের সাষ্টাঙ্গ প্রণাম করে রাজপ্রাসাদে নিয়ে আসেন এবং পরবর্তীতে কুলদেবতা রূপে তাদের নিত্য পূজার ব্যবস্থা করেন। পুত্র ত্রিলোচন রাজাসনে আরোহণ পর তিনি চতুর্দশ দেবতার জন্য পৃথক মন্দির নির্মাণ করেন এবং একটি নির্দিষ্ট পূজা পদ্ধতি চালু করেন, যা আজও ত্রিপুরা জনজাতির জীবনের একটি অংশ। এই 14 জন দেবতা হলেন হর, হরি, উমা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, গঙ্গা, অগ্নি, ধরিত্রী, কাম, সমুদ্র ও হিমালয়। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে রাজ্যের রাজধানী উদয়পুর যখন শামশের গাজীর আক্রমণে আক্রান্ত হয়, তখন তৎকালীন রাজারা মন্দির এবং রাজপ্রাসাদ ছেড়ে দিতে বাধ্য হন। বহুমূল্যবান দেবমূর্তি ও কুলদেবতাকে তৎক্ষণাৎ সরিয়ে ফেলা হয়। শামশের গাজীর মৃত্যুর পর 1760 সালে মহারাজা কৃষ্ণ মাণিক্য পুনরায় রাজত্ব ফিরে পান এবং রাজধানী স্থানান্তর করেন 60 কিলোমিটার উত্তরে হাওড়া নদীর তীরে অবস্থিত পুরাতন আগরতলায়। সঙ্গে তিনি কুলদেবতাকেও নিয়ে যান এবং প্রাসাদ চত্বরে নতুন মন্দির নির্মাণ করে তাদের পুনঃপ্রতিষ্ঠা করেন। আজ সেই দেবতারা আগরতলা চতুর্দশ দেবতা মন্দিরে বিরাজ করছেন, আর প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে খার্চি পূজার মাধ্যমে তাদের ঘটা করে আরাধনা করা হয়। মন্দির চত্বরে থাকা একটি ফলক থেকে জানা যায় যে মহারাজা কল্যাণ মাণিক্য 1650 খ্রিস্টাব্দে ভগবান গোপীনাথ বা
কৃষ্ণকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। স্থানীয় বাসিন্দারা পার্শ্ববর্তী ছোট মন্দিরকে লক্ষ্মীনারায়ণ মন্দির বলে উল্লেখ করলে ঐতিহাসিক তথ্য অনুসারে এটি আসলে একটি বিষ্ণু মন্দির। পাথরে খোদিত শিলালিপি থেকে জানা যায় মহারাজা গোবিন্দ মাণিক্যের পুত্র রামদেব 1673 খ্রিস্টাব্দে নাগাদ এই মন্দিরটি নির্মাণ করেন। সুপ্রাচীন কাল থেকে ত্রিপুরায় চতুর্দশ দেবতার পূজার প্রচলন রয়েছে, আর এই ধর্মীয় ঐতিহ্যের ভিত্তিতেই ত্রিপুরাকে দ্য ল্যান্ড অফ 14 গডসও বলা হয়। বর্তমানে মন্দিরটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের তত্ত্বাবধানে রয়েছে। শূন্য গর্ভগৃহ আমাদের মনে করিয়ে দেয় সব ইতিহাস দৃশ্যমান নয়, কিছু ইতিহাস অনুভব করতে হয়, শ্রদ্ধা করতে হয়। চতুর্দশ দেবতা মন্দির থেকে মাত্র 200 মিটার, আর এখানে রয়েছে ইতিহাসের আরেক নিদর্শন, গুণবতী মন্দির। আমরা পৌঁছেছিলাম সন্ধ্যার মুখে, তাই দুর্ভাগ্যবশত ভেতরে ঢোকার সুযোগ হলো না। তবু বাইরে দাঁড়িয়েই মনে হলো চতুর্দশ দেবতা ও গুণবতী মন্দির স্থাপত্যশৈলীতে যথেষ্ট মিল রয়েছে। এই মন্দির কমপ্লেক্সে রয়েছে 3টি পৃথক মন্দির। প্রাঙ্গণে রাখা তথ্যফলক জানাচ্ছে ত্রিপুরার মহারাজা গোবিন্দ মাণিক্যের মহিষী মহারানী গুণবতী বিষ্ণুকে উৎসর্গ করে গড়ে তুলেছেন এই মন্দির। মন্দিরের ভেতরে কক্ষগুলো অর্ধচন্দ্রাকৃতির, আর সামনে রয়েছে একটি আয়তাকার চাঁদনি যা পুরো মন্দিরটিকে ঘিরে রেখেছে। ভেতর বাইরের দেওয়ালে ছড়িয়ে আছে সরল কিন্তু নান্দনিক রেখাচিত্রের কারুকাজ। 3টি মন্দিরের গঠন প্রায় একই, শুধু পূর্ব দিক থেকে পশ্চিমে যেতে যেতে আকার একটু ছোট হয়ে গেছে। বর্তমানে এই ঐতিহাসিক নিদর্শন ভারতীয় প্রত্নতত্ত্ব জরিপের বিভাগের সযত্ন রক্ষণাবেক্ষণে রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য এমন এক মন্দির যার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বিসর্জন নাটক এবং রাজর্ষি উপন্যাস, আর সেই মন্দিরের কাছেই রয়েছে মহারাজা গোবিন্দ মাণিক্যের রাজপ্রাসাদের ভগ্নাবশেষ। চলুন তবে যাই সেই ইতিহাসের আরও গভীরে, তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। সঙ্গে থাকুন আমার চ্যানেলে। ধন্যবাদ।